ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আপনার স্বামী যদি 157 বছর বয়সেও মারা যেতেন তবুও আপনার কাছে এটা অকাল মৃত্যুই মনে হতো। রাতে মহল্লায় গন্ডগোল হয়েছে আর সকালে মজুরের দোকানে কাটা সইতে দেখা গেছে। এই তো অঙ্কটা ভুলে গেছে। না না, অঙ্কটা এত সহজ না, এটা একটা কঠিন সরল অঙ্ক। প্রথমে ধরো যোগ বিয়োগ তো করতে হইবই। বুলেট বুলেট, এই বাবুর্চিকে ধরে ঘাটটা ধরে বুড়িগঙ্গা, শীতলক্ষা, পদ্মা, মেঘনা পার করে কেরানীগঞ্জ না মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী পার করে একদম দাউদকান্দি ফেরিঘাটে দিয়ে আসবে। সবারই দেখি। আরে আমার ভাই রে, আমার লক্ষ্মী ভাই। বুলেট ভাই, হ্যাঁ? আর একটা কিছু নাও খাই। একটু কলা খাওয়াইতে চাইছিলাম কিন্তু কলা তো নাই। না কলা আজকে নাই রে, একটু পরে আমি। তো তাই মিষ্টি নাকি? বিস্কুট নাই? মিষ্টি বিস্কুট খায় না, ওটা না ই হয়ে গেছে। ওই টোস্ট বিস্কুট আসে অবশ্য। আচ্ছা খারা, আমি তোকে একটা বিস্কুট দিই। চাইলাম তুমি কইলা নাই। হ্যাঁ ভাই করতেছে কো? নে এটা খা। পেয়া করলাম বাকি। তা তো আর আমি ওইটা জানি তো না। আর কওয়া লাগবে না, ওটা আমি জানি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। হাই ভিউয়ার্স, এতক্ষণ শুন আরেকবার বলি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কি করো টুসি? ঘাস কাটতেছি সর্দার ভাই। কই, আমি তো দেখতেছি যে তুমি গাছ কাটতেছো কোথায়? বাসার মধ্যে মানে রীতিমতো তো তুমি দেখি কাব্য চর্চা করতেছো। ভালো। জি, ওই কাব্য চর্চা আর ঘাস কাটা একই কথা। বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলো তো। বুঝলেন না? শোনেন, আমি তো একটা রেডিওতে আর্জিগিরি করি, সেটা প্রস্তুতি নিচ্ছিলাম। এখন একটা আর্জিকে অনেক বেশি কথা বলতে হয়, অনেক মজা করে কথা বলতে হয়, এবং একটা কথাকে কত রকম কত সুন্দর করে বলা যায় সেটাই প্র্যাকটিস করছি। এটা কি ঘাস কাটার মতো না বলেন? হ্যাঁ অবশ্যই, এই বিষয়টা অবশ্য গাছ কাটার মতো ত্যাক্ত করো। আপনি সবই বুঝেন, একটু দেরিতে বুঝেন মিস্টার টিউবলাইট। তুমি আমার টিউবলাইট বললা, হেজাক বাতি বলতে পারলা না? না, টিউবলাইট যেরকম জ্বলতে একটু সময় নেয়, আপনি বুঝতে একটু সময় নেন। না না, তুমি কথাটা কিন্তু ঠিক বললা না। আমি কিন্তু হেজাক বাতির মতো বেশি বেশি আলো দিই, তুমি বুঝলা না। আবার পরবর্তী একটু শুনি। আপনি দেখেন তো কিভাবে ভালো হয়, বলেন তো। হ্যাঁ, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। না এটা একটু টাইনা টাইনা বললে মনে হয়। একবার বলি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কবিতাটা কিন্তু আমার খুব পছন্দের, জানো? পছন্দ হয়েছে আপনার? আমরা কিন্তু সারা জীবন এরকম কবিতা শুনবো। হ্যাঁ,
আপনি কি করেন? কি শিরে এটা কি করতেছেন আপনি? কেন জুতো মুছলে কি হয়? না স্যার, এই আরে আমার সব কাজ তো আমি নিজেই করি। বিদেশে জুতা মুছেন সেটা ভালো কথা, কিন্তু এই দেশে আর আমার সামনে আপনি জুতা মুছবেন এটা হইতে পারে না। স্যার, আমি কইলাম আপনারে ব্যাপক পছন্দ করি, আমাকে যে ম্যাডাম আপা আছে না এর চাইতেও বেশি। কেন? তার চেয়েও বেশি পছন্দ করো কেন? আপনার যে ফেস কাটিং আর যে কথাবার্তা দুইটার মধ্যে না ব্যাপক জৌলুস আছে। আর আপনার কথা এত সুন্দর করে কোন, মধুর মধুর লাগে, খুবই ভালো লাগে। কিন্তু আমি তো বেশি কথাবার্তা বলি না, আর যখন কথাবার্তা বলি খুব যে মধুর কথা বলি তা তো না, আমি তো মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করি। কিছু কিছু মানুষ আছে না ওই দমক দিয়ে কথাগুলো মিষ্টি মিষ্টি লাগে, আপনি হয়েছেন সেরকম। কিন্তু কিছু কিছু মানুষ আছে না মধুর করে কয়, কিন্তু না শুনে তিতা তিতা লাগে। স্যার, একটা বিষয় না আমি রহস্য ভেদ করতে পারতেছি না। কিসের রহস্য? এই আপনি যে ওই আমি ওই যে খান না কেন আপনি? এসব কি বলছো? আরে খাই বলে তো বেঁচে আছে। সেই রহস্যের কথাই তো জিজ্ঞাসা। জেগানের কিছু নাই, খাওয়া দাওয়া করি বলে তো বেঁচে আছি। হাওয়া খেয়ে থাকলে কবে মরে ভূত হয়ে যেতাম। স্যার, ওই আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই রহস্যভেদ করতে হবে স্যার। ওই আমাকে বাড়িওয়ালা মানে আমার শামসুদ্দিন স্যার, ওই স্যারের সাথে আপনার কোনো গ্রুপ ফটো নাই? গ্রুপ ফটো কেন, কিসের জন্য? না ওই যে ওই আপনারা দুইজন যে বন্ধু, এটার কি একটু প্রমাণ হিসাবে কেউ যদি দেখতে চায় তাহলে দেখাইতাম। কে কে প্রমাণ চায়? স্যার মানে হচ্ছে যে স্যার ওই ওই না আমার ওই কইতে একটু অসুবিধা আছে স্যার, আপনি তো বুঝিনি স্যার। না, আমি শামসুদ্দিনকে ফোন করছি। না স্যার, স্যার স্যার আপনি স্যারে ফোন দেবেন না স্যার। স্যার ওই ওই বাড়িওয়ালা স্যার যদি আপনি ফোন করেন, স্যার আমার একটু ভুল বুঝতে পারেন স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার, মনে করেন ভুল করে ফেলেছি। ঠিক আছে, যাও, মাফ করলাম, যাও তুমি এখান থেকে। আপা আসবো? আপা, ওই রাতে একা থাকতে বোধহয় আপনার একটু কষ্ট হবে, ওই টুসি অথবা বকুলি কাউরে ডাইকে দিই আপা। কেন, গত রাতে তো আমি ভালোই ঘুমিয়েছি। আজকে আবার টুসি বকুলিকে দরকার হবে কেন? আর তারই বা কে? আপা ওরা হইতেছে আমাদের প্রতিবেশী, ওদের ডাকলে কোনো সমস্যা নেই, ওরা এসে থাকতে পারবে আপা। মানে গতকালকে তো একটা গন্ডগোল হলো আমাদের এখানে, তাই আপনার খোঁজ খবর নিতে পারিনি। তো আপা আপনি যদিও বলতেছেন আপনার ভালো ঘুম হয়েছে, কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে ভালো ঘুম হয়নি আপা। না না, আমার ভালোই ঘুম হয়েছে। তাছাড়া তুমি আছো, বুলেট আছে, সেই বাচাল ভদ্রলোক আছে, আরও দুজনকে এনে ভিড় বাড়িয়ে লাভ কি? আপা বিষয়টা হয়েছে কি, আমরা তো সবাই ব্যাচেলার, তাই না আপা? আমার মুন্তাসির ভাই আবার একটু গালমন্দ করছে। শোনো, মুনতাসির ভাই যদি তোমাকে গালমন্দ করে থাকে, আমিও তাকে বকে দেবো। আর তাছাড়া তোমরা সবাই ব্যাচেলার বলছো কেন? ওই যে ব্যাচেলার বলছো যে যেই ভদ্রলোককে শরীফ সাহেব, তিনি তো দুইটা বিয়ে করেছেন, তারপরে ব্যাচেলার। আপা উনি হচ্ছেন বিবাহিত ব্যাচেলার আর কি, একটু অ্যাডভান্স। শোনো, বিবাহিত ব্যাচেলার না অবিবাহিত ব্যাচেলার তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝেছো? আমি ভালোই আছি, আমি ভালোই ঘুমো। আপা তাহলে তো কোনো অসুবিধাই নাই, আসলে মুন্তাসির ভাই বলছিল আপনার প্রতি বিশেষ নজর রাখতে আর কি, উনি বলছেন আপনার যদি কোনো অসুবিধা না হয় সেই দিকে টেক কেয়ার করতে, তাই বললাম আর কি আপা। থ্যাংক ইউ। আপা আপনি জীবন দাস পড়তেছিলেন না? যে আমার খুব প্রিয় কবি, উনি বোধহয় কই মাছ খেতে পছন্দ করেন, আপনি পছন্দ করেন আপা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। স্যার বলো। স্যার, স্যার কিছু মাইন্ড না করলে একটা কথা কই। আপনি কোনো জরুরি বিষয় মানে গুরুত্ব বিষয় নিয়ে কি চিন্তিত? আমার চেহারা কেউ সেরকম গুরুতর কোনো ভাব ফুটে উঠেছে নাকি? না স্যার, আপনার ফেস কাটিং ঠিকই আছে, ওই মানে হচ্ছে
আমি আসলে অশিক্ষিত মানুষ তো, মানে কি বলতে কি বলে ফেলেছি কিছু মনে করেন না স্যার। না না না, তোমার অবজারভেশন একদম ঠিক আছে। আচ্ছা বুলেট, হ্যাঁ তোমাদের ওই ম্যাডাম কোথায়? ম্যাডাম, হুম? তিনার খোঁজ খবর তো এখন আমি জানি না। ওই অবশ্য তিনার মতি গতিও আমি ঠিক বুঝার পারি না। ওই ম্যাডাম না সবসময় মন খারাপ করে থাকে। অবশ্য ওই যে তিনার ওই জামাই মরে গেছে গা, তো মনে হয় সুখটা সামলে উঠতে পারে। বুলেট, তুমি এখানে কি কাজ করো বলো তো? আমার কাজের আসলে কোনো মাথা মুন্ডু নাই। আপনি স্যার আমার যে কাজ দিবেন আমি সেই কাজই করতে পারো। স্যার এই যে কি আমি এই শহরে, হ্যাঁ, একটা ব্যাপক একটা উদ্দেশ্য নিয়ে আইছিলাম। স্যার আপনি আমার এই যে ফেস কাটিংটা দেখেন, আমার চেহারাটা অতি সুন্দর না? হুম। আমি করলাম গ্রামে যাত্রাপালা নাটক করে মেলা প্রাইজ পাইছি। তাই নাকি? তাহলে তোমার তো অনেক প্রতিভা। সবই আপনার দোয়া স্যার। কিন্তু স্যার এই যে এই শহরে এসে নানা ঝামেলায় ফাইসে গেছি। তা এখানে নানা ঝামেলায় নানা জড়ালে তুমি কি করতে? কিন্তু আমি অ্যাক্টিং করতাম। আমি করলাম স্যার মোটামুটি লাইন গার্ড করে ফেলেছিলাম। আমি এফডিসিতে শাহাবুদ্দিন ভাই ওরফে ওই যে খোকন ভাই, আর তুমি এফডিসিতে ব্যাপক খেমতা। ও, তাহলে তো তোমার কাজ হয়েই গেছে বলতে পারো। না স্যার, এত সহজ না। আমি তো ওই খোকন বাইরে বুঝছেন, ওই আমার হার্বাল তেল মালিশ করতে করতে কোনো কাজে হইতেছে না। এই আমার ধরেও না আবার ছাড়েও না। স্যার এই আপনি কি ওই যে ওই এফডিসিতে কোনো ডাইরেক্টর এরকম, মানে যে আমার পার্টটার দিবার পরে এরকম কারোর সাথে আপনি পরিচিত হয়েছে আছে? ফিল্ম লাইনে হ্যাঁ আছে তো। স্যার আজ পাঁচ আমাকে দেন একটু সালাম করি। স্যার তাহলে তো হয়ে গেল স্যার। স্যার আপনি একটু ওনারে কই আমার একটু কাস্ট করে দেন স্যার। স্যার আমি এই যে আপনার কথা দিতেছি, আমি আপনার সম্মান রাখবো, তিনার সম্মান রাখবো। আমি কিন্তু জাতীয় অভিনেতা স্যার। মুশকিলটা হলো যে আমি তো তার নাম ভুলে গেছি। তবে হ্যাঁ, তার একটা কার্ড আমার ব্যাগের মধ্যে আছে, সেখান থেকে নামটা বার করা যায়। তাহলে তো স্যার হয়ে গেল স্যার। স্যার আমি আপনার আরেক কাপ চাইনা দিই। না না, ঠিক আছে, তুমি এখন যাও যাও। স্যার এই গরিবের আবদারের কথা তো মনে থাকবে স্যার। ঠিক আছে, যাও স্যার একটু সালাম করি স্যার। যাও। মধু ভাই, হ্যাঁ? তোমার কাছে কি চেঞ্জ হবে? না তো। ও শোনো, কই যাও তুমি? রেডি 24 যাই। ও, তুমি কি জায়গায় চাকরি করো? ও মা, তুমি জানো না আমি চাকরি করি? ও হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি আমি তোমার ভাঙতি দিতে পারি নাকি। আসলে হয়েছে কি, ওই ভাঙতি টাকা না থাকলে না কাস্টমারকে কাছে বেচা বিক্রি করতে পারি না আর কি। তাহলে অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো। না 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 না, কি করো আরে। আসলে আচ্ছা, ওই আমগো মহল্লায় যে বোমাবাজি হয়, তো এইগুলার খবর তোমাকে রেডিওতে দেওয়া যায় না? কেন দেওয়া যাবে না? ওই আমার নিউজের লোক করে দিলে ওরা করে দিব। হ্যাঁ, তাইলে তো আমগো মহল্লা লিগে খুবই উপকার। আরে বকুলি, তোমার তো অনেকদিন পরে দেখলাম, কেমন আছো? ভালো, তুমি ভালো? আমি না একটা এনজিওতে ইন্টারভিউ দিতে যাবো। ঢাকার বাইরে চাকরি, তারপরে যাব। কিন্তু ফাইনাল পরীক্ষা আগে। আর বাসা অস্থির লাগে। আর আমার বড় আপার মতি গতির তো কোনো ঠিক নেই। যেখান থেকে বিয়ের প্রস্তাব আসো, ওইটা পেয়ে লাগে যে আমার বিয়ে দেওয়া। তারপরে কিন্তু পরীক্ষাটা দিও। পরীক্ষা তো দিবই, ইন্টারভিউ দিলে কি আর চাকরি হয়? তুমি কি রেডিতে যাইতেছো? রেডি দিতে যেতেছি। আচ্ছা আসি। আমার খবরটা কিন্তু একটু রাইখো। ঠিক আছে। এ মজু ভাই, হ্যাঁ, কি এর খবর তোমার? ওই যে মানে আমি ওই যে মহল্লায় যে বোমাবাজি টোমাবাজি গোলাগুলি হয় না, এই খবরটা দেওয়ার লেগে বলছিলাম এইটা। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ ঠিক আছে।
আপা আমি একটু বাইরে যাব। কোনো জরুরি কাজ? জি আপা, আমি ওই একটা কাজের ব্যাপারে যাইতেছি আর কি। তুমি যদি রাজি থাকো আমার সাথে পঞ্চগড় যেতে, তাহলে আমি কিন্তু তোমার জন্য ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আপা মানে এই বাড়ি রেখে যেতে আমার একটু সমস্যা হবে আপা। তবে আপনি যখন বলতেছেন আমি ওই মুনতাসির ভাইয়ের সাথে বিষয়টা সিরিয়াসলি আলাপ করবো আপা। আমার একটা বিশ্বস্ত লোক দরকার। তো আপা আমার নিয়ে তো আপনার কোনো লাভ হইব না, কারণ আমি তো ওই পাথর কেমনে আসে কেমনে বেসে, তারপর ওই যে চা বাগানের চা কি প্রসেস এগুলো তো আমি জানি না আপা। এনি প্রবলেম? জি স্যার, প্রবলেমটা হলো আপা আমার একটা চাকরি দিতে চায়, কিন্তু আমি চাকরিটা নিতে পারতেছি না, কারণ আপার ব্যবসা বাণিজ্য আমি কিছু বুঝি না। আরে আপা যদি চাকরি দিতে চায় চোখ বন্ধ করে নিয়ে নাও, আরে চাকরি করতে করতে তো এক্সপার্ট হয়ে যাবে। প্রবলেমটা হলো যে আমি নিজেই ব্যবসার কিছু বুঝি না। অফিসে যান, নিয়মিত বসেন, পারিবারিক ব্যবসা তো বুঝতে বেশি সময় লাগবে না। আপা স্যার আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ আচ্ছা, প্রবলেমটা কি জানেন? আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। ইন্টারেস্ট পাইনি, ভেবেছি ছেলেটা পড়াশোনা করছে, সে বড় হলে ব্যবসার খুঁটি ধরবে। টাকা পয়সা তো আমার জন্য কোনো সমস্যা না। এখন দেখলেন তো যে টাকা পয়সাটাই বড় সমস্যা।